So in the so for class 6 students, this is a chapter which I did in the previous class. That is, the name of the chapter is An Introduction to History. Okay, so in the previous class I already read the chapter and make a video of this chapter. I already sent you the video. Oh, I told you to write something about introduction of history from this chapter. I also underlined some portions in this chapter. I told you to write those underlined portions in your copy, but you still now not write anything. So um, so after describing this chapter, some things are also left to describe from this chapter. Uh, so now I will discuss about the sources of ancient history. In the previous class I tell before before this page in the previous class I tell that when, why, how and where history happen. After that, tales of history and tales of people, then about history and geography. These points in the previous class I already tell, and now I will tell about the sources of ancient history. That is in page number page number 14. Okay, so sources of ancient history means from where history came. So in this page you will find that various types of artifacts are found in the archaeological sites. Traces of destroyed cities, utensils, seals, statue, remnants of grains, or even their hacks on earthen vessels, bones, skeletons of humans and animals eats are found. So these are the sources of archaeological sites of history. So various types of artifacts are also the sources of archaeological sites of history, like traces of destroyed cities, then utensils, then shields, then statues, then remnants of grains, or even their hacks on earthen vessels, then bones, skeleton of humans and animals are found. তাহলে এখানে কি বলছে, সোর্সেস মানে ইতিহাসের উৎসকে আমরা বলে থাকি, যে যখন ইতিহাস মানে আর্কিওলজিস্টরা কিছু আর্টিফ্যাক্টস খুঁজে পেয়েছিল, যেমন সিটিজের আর্টিফ্যাক্টস বা ইউটেন্সিল বা রেমেনেন্স বা আর্থেন ভেসেলসের এসব কিছু ওরা খুঁজে পেয়েছিল মাটির তলা থেকে, এবং সেটাই হচ্ছে রেলিভেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, এবং এটাই হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়ার কিছু সোর্স যেটা আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো ডিসকভারি অফ ওল্ড টেক্সট, ঠিক আছে, আরও অনেক কিছু আর্টিফ্যাক্টস তারা খুঁজে পেয়েছিল। ঠিক আছে, তারপর দেখো কিছু মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ আর্কিওলজিক্যাল অবজেক্টস যেটা আমরা বলে থাকি, যেটা হচ্ছে লিটারারি সোর্স। তাহলে আর্কিওলজিস্টদের সব থেকে ইম্পর্টেন্ট সোর্স অফ হিস্ট্রি, আর্কিওলজিস্টরা তো হিস্ট্রি নিয়ে পড়ে, তো আর্কিওলজিস্টদের সব থেকে ইম্পর্টেন্ট সোর্স বা অবজেক্ট অফ হিস্ট্রি হচ্ছে লিটারারি সোর্স, মানে যেটা লিটারারি মানে যেটা লেখা ভাবে তারা পেয়েছিল ইন দ্য অ্যানসিয়েন্ট পিরিয়ডে। যেমন স্ক্রিপ্টস তারা ইউজ করেছিল টু বি এনগ্রেভড অন স্টোন অর মেটাল, যেমন তারা অ্যানসিয়েন্ট পিরিয়ডে কিছু স্ক্রিপ্ট বা লেখা খুঁজে পেয়েছিল যেটা কিছু পাথর দিয়ে বা মেটাল দিয়ে খোদাই করা থাকে। ঠিক আছে, এরপর দেখো কিছু ইনস্ক্রিপশনস তারা ডিসকভার করেছিল,
ঠিক আছে, যে ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ঠিক আছে, কিছু তারা লেখা খুঁজে পেয়েছিল এনগ্রেভড অন স্টোনস, যেটা স্টোন দিয়ে বা মেটাল দিয়ে লেখা, সেটাকে আমরা বলে থাকি রক ইনস্ক্রিপশন, ঠিক আছে, এটা হচ্ছে লিটারারি সোর্স। এরপরে দেখো মৌরিয়ান এম্পায়ার অশোকাস রক এডিক্স অন ইনস্ক্রিপশন, এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল অফ লিটারারি সোর্স, ঠিক আছে। তাহলে লিটারারি সোর্সের আমি কিছু এক্সাম্পলস এখানে বললাম, সেটা ভালো করে তোমরা খেয়াল করবে। যেমন ধরো আমি কি বললাম না, তারা স্টোন বা মেটাল দিয়ে কিছু আর্কিওলজি, কিছু অবজেক্টস তারা স্ক্রিপ্ট তারা লিখে গেছে, সেটা হচ্ছে একটা লিটারারি সোর্স। তারপর তারা কিছু ইনস্ক্রিপশনস আমরা ডিসকভার করেছি, যেমন রক ইনস্ক্রিপশন, সেটাও হচ্ছে লিটারারি সোর্স, ঠিক আছে। তারপর মৌরিয়ান এম্পায়ার অশোকাস রক এডিক্স বা ইনস্ক্রিপশন, সেটাও হচ্ছে কিছু এক্সাম্পল অফ লিটারারি সোর্স, ঠিক আছে। এই এই যে এক্সাম্পলসগুলো আমি বলছি, এগুলো তোমরা ভালো করে মানে ফলো করবে। এরপর দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কয়েন্স অ্যান্ড সিলস, আর কয়েন্স অ্যান্ড সিলস অলসো হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। আর তারা কি লিটারারি সোর্স পেয়েছিল না, কয়েন এবং সিলস তারা পেয়েছিল অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে, সেটাও হচ্ছে লিটারারি সোর্স। তারপর কিছু ইমেজ পেয়েছিল রুলারদের, যেগুলো কয়েন্স দিয়ে এনগ্রেভ করা, মানে আঁকা। দে গেট সাম ইমেজেস অফ রুলার্স ফাউন্ড অর এনগ্রেভড অন কয়েন্স, তারা কিছু রুলার্সে মানে রাজাদের আঁকা খুঁজে পেয়েছিল, যেটা কয়েন দিয়ে আঁকা আছে, ঠিক আছে। সেটাও আমরা বলছি সোর্সেস অফ অ্যানসিয়েন্ট হিস্ট্রি। এরপর তারা কি পেয়েছিল না, এরপর এবার কিছু ডেটস বা লেখা, সেগুলো তারা খুঁজে পেয়েছিল অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে। তারপরে তারপর তোমরা দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দ্য আর্টিফ্যাক্টস আর জেনারেলি অফ থ্রি টাইপস। এবার আমরা যে আর্টিফ্যাক্টসের কথা আমি ওপরে বলেছিলাম, যে ভেরিয়াস টাইপস অফ আর্টিফ্যাক্টস অফ আর্কিওলজিক্যাল সাইটস, তো সেই আর্টিফ্যাক্টসেরই তিনটে টাইপ হয়, একটা হচ্ছে আর্কিটেকচার, একটা হচ্ছে স্কাল্পচার, একটা হচ্ছে পেন্টিং। দেখো আমি আন্ডারলাইন করেছি। তো তিনটে টাইপস হয়, এবং সেই তিনটে টাইপস স্টোন, মেটাল এবং টেরাকোটা ইউজ টু সেভ মেনি থিংস লাইক স্ট্যাচুস অফ গডস অ্যান্ড গডেসেস, হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল ফিগার্স। তো এগুলো কিছু আর্টিফ্যাক্টস তারা তখনকার দিনে পেয়েছিল, যেমন ইট ক্যান বি অলসো লার্ন ফ্রম দ্য স্কাল্পচার অন দ্য ওয়াল অফ টেম্পলস অর প্যালেসেস। আগেকার দিনে তোমরা দেখবে যে অনেক রাজারা টেম্পল বা প্যালেসের মধ্যে কিছু স্কাল্পচার বা আঁকা বা স্ট্যাচু অফ গড, এগুলো তারা এঁকে রেখেছে, ঠিক আছে। যেমন স্টোন বা মেটাল বা টেরাকোটার কিছু পেন্টিং বা ড্রয়িং বা স্ট্যাচু তারা করেছে, সেগুলো হচ্ছে কিছু আর্টিফ্যাক্টস বা সোর্স আগেকার দিনের মানে হিস্ট্রি, ঠিক আছে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। তারপর তোমরা যেটা দেখো সেটা হচ্ছে কিছু কেভ পেন্টিংসও তোমরা দেখতে পাবে অফ ভীমবেটকা অ্যান্ড অজন্তা। ওকে, নাও I will read all about literary source, which can be divided onto two parts. Now that is, one is indigenous, another is foreign. So here you see that literary source again divide into two parts, one is indigenous, another is foreign. Okay, so then this indigenous literature was again divided into religious and secular parts. Okay, so Vedic literature is an example of religious literature. তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লিটারারি সোর্সকে দু ভাগে ভাগ করা হচ্ছে, একটা ইন্ডিজিনিয়াস, একটা ফরেন। আবার ইন্ডিজিনিয়াসকে আমরা রিলিজিয়াস বা সেকুলারে ভাগ করছি, এবং ভেদিক লিটারেচার হচ্ছে রিলিজিয়াস লিটারেচারের একটা এক্সাম্পল, ঠিক আছে। এরপর তোমরা কিছু মেটেরিয়াল বুদ্ধিস্ট লিটারেচার বা জায়ন লিটারেচার বা পুরানাস লিটারেচার নিয়েও কিছু মেটেরিয়াল তোমরা সোর্সেস অফ মেটেরিয়াল পাবে অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। বুদ্ধিস্ট বা জয়েন লিটারেচার নিয়েও তোমরা কিছু মেটেরিয়াল পাবে অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে
we also know about some secular literature. secular literature কি, যেমন গ্রামার, সায়েন্স যে আমাদেরকে আইডিয়া দেয়, সেটা হচ্ছে সেকুলার লিটারেচার। যেমন বানাভাট্টাস, হাস্যচারিত্রা, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ সেকুলার লিটারেচার। তো তোমরা এখানে সেকুলার লিটারেচার আর রিলিজিয়াস লিটারেচার দুটো লিটারেচারই তোমরা এক্সাম্পল এখানে পাবে, ঠিক আছে? সেটা ভালো করে ফলো করবে এক্সাম্পলগুলো। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 3 টাইপস অফ ফরেন অ্যাকাউন্টস পাওয়া গেছিলো ফর রাইটিং অ্যাবাউট অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে? মোস্ট তিন রকমের লেখা ফরেন অ্যাকাউন্টস পাওয়া গেছিলো তখনকার দিনে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া লেখার জন্য। একটা হচ্ছে গ্রিক, রোমান এবং চাইনিজ, ওকে? তারপর দেখো যেটা লেখা আছে যে লিটারারি সোর্স হচ্ছে আর ভেরি ইমাজিনেটিভ, ওকে? ইন স্পাইট অফ শর্ট কামিংস, লিটারারি সোর্স আর আনডাউটলি ইম্পর্টেন্ট ফর স্টাডিং হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তাহলে এখানে কি বলছে না, লিটারারি সোর্স খুবই তখনকার দিনে ইম্পর্টেন্ট ছিল হিস্ট্রির ব্যাপারে জানতে গেলে, ঠিক আছে? তাহলে এখানে লিটারারি সোর্স বা সোর্সেস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যা যা আছে ইম্পর্টেন্ট, আমি সেই জায়গাগুলো বলে দিলাম এবং আন্ডারলাইনও করে দিয়েছি। তোমরা সেই জায়গাগুলো নোট ডাউন করবে কপিতে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিমিটিভ ম্যান ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চ্যাপ্টার 2, সেটা নিয়ে আমি তোমাদের বলবো যে আগেকার দিনের মানুষেরা ইন্ডিয়ায় যারা বাস করতো, নোম্যাডসরা, তাদের লাইফটা কেমন ছিল এখানে আমি সেটা নিয়ে বলবো, ঠিক আছে? এখানে তোমরা একটা দেখো শিম্পাঞ্জির ছবি দেখতে পাচ্ছ, এখানে কিছু শিম্পাঞ্জিকে নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? এরপরে যেটা আমি বলবো যে টেলস অফ প্রিমিটিভ ম্যানের গল্প আমি বলবো, ঠিক আছে? তাহলে হিউম্যান হিস্ট্রি কনস্টিটিউটস অফ পিপল অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস, হিউম্যান বিংস ইজ অলসো আ পার্টিকুলার এনিম্যাল। তো আমরা কি জেনে থাকি যে হিউম্যান হিস্ট্রি কিছু কাজ করে থাকে, ঠিক আছে? হিউম্যান বিংসও কি একটা পার্টিকুলার একটা জন্তু ছিল, মানে হিউম্যান বিংসও একরকম আমরা জন্তু বা অ্যানিম্যাল বলে থাকি আমাদের হিউম্যান বিংসকে। তাদেরও কিছু আমাদের হিউম্যান বিংসেরও কিছু ইউনিক কাজকর্ম আছে, ঠিক আছে? যেমন দিস ওয়াকিং আপরাইট অন 2 feet, ইউজ অফ হ্যান্ডস, দিস আর অল ইউনিক ফিচার্স অফ হিউম্যান বডি। তাহলে আমাদের হিউম্যান বডিরও কিছু ফাংশন থাকে, যেমন আমরা সোজা হয়ে হাঁটি, আমরা হাত দিয়ে লিখি, ইউজ অফ হ্যান্ডস, আমরা পা দিয়ে হাঁটি, ঠিক আছে? তো এগুলো কিছু ফাংশনস আমরা হিউম্যান বিংসের দেখি। দিস ইজ the human being is only animal who use thumb to hold something. হিউম্যান বিং হচ্ছে একমাত্র অ্যানিমাল যে থাম্ব দিয়ে আমরা মানে কোনো জিনিসটা ধরি, ঠিক আছে? তো আমাদের হিউম্যান বিংসের লার্জ স্কাল অফ ম্যান আছে, যেটাকে আমরা ব্রেন বলে থাকি, ঠিক আছে? Millions of years ago, large portion of land mass of earth was covered with dense forest. আমরা এটা জানি যে অনেক বছর আগে থেকেই আমাদের জায়গাগুলো ফরেস্টে কভার থাকতো, যেখানে বার্ডস এবং মাঙ্কিসরা থাকতো, ঠিক আছে? এবং এবং সেখানেই একজন, সেই ফরেস্টে আবার একটা অ্যানিমাল থাকতো যার নাম হচ্ছে বিগ মাঙ্কি, যার কোনো টেল ছিল না, এবং ইট ওয়াজ কল্ড দ্য এপ। এবং সেই বিগ মাঙ্কিকে আমরা বলতাম এপ, কারণ সেই জন্তুটার কোনো লেজ ছিল না। গ্র্যাজুয়ালি কিছু ক্লাইমেটিক চেঞ্জেস এলো, নাম্বার অফ ট্রিজ আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ঠিক আছে? এবং ইট বিকাম ডিফিকাল্ট, এবং সেই মানুষটার পক্ষে বা বিগ মাঙ্কির পক্ষে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেল। মানে গাছে যেত, মাঙ্কি তো গাছে যেত, তো সেটা যাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেল। টু ফাইন্ড ফ্রুটস ইজিলি অ্যাজ বিফোর,
ঠিক আছে। সো অ্যানাদার গ্রুপ কেম ডাউন ফ্রম দ্য ট্রিজ অন দ্য গ্রাউন্ড ইন সার্চ অফ ফুড, দে ট্রাইড টু স্ট্যান্ড আপরাইট অন 2 feet। তারপরে আরও কিছু অ্যানিমাল এলো যারা মানে মানে আপরাইট মানে টু স্ট্যান্ড আপরাইট মানে মানে মানুষের মতো দাঁড়িয়ে থাকতে জানলো, ঠিক আছে, খাবার খুঁজতে জানলো। ফুড ওয়াজ নট, তখনকার দিনে খাবার ইজিলি পাওয়া যেত না, দেয়ারফোর দ্য সার্চ, এবং খুব খুঁজতে হতো খাবার, ঠিক আছে। নেক্সট কেম আপার, তারপরে আস্তে আস্তে প্রথমে আমরা কি দেখলাম না এপ ছিল, এপ থেকে আমরা কিছু আরও গ্রুপ দেখতে পেলাম, মাংকির গ্রুপ দেখতে পেলাম যারা মানে স্ট্যান্ড আপরাইট মানে সোজা হয়ে দাঁড়াতে শিখলো। কিছু এরকম আমরা জন্তু পেলাম যারা সোজা হয়ে কিছুটা দাঁড়াতে শিখলো অন 2 feet তাদের পায়ে। তারপর আমরা কিছু পেলাম কিছু পার্টিকুলার কাইন্ড অফ হিউম্যান বিংসের কথা আমরা এখানে বলছি, যারা বেয়ারলি স্ট্যান্ড অন দেয়ার ফিট, যারা আবার পুরোপুরি পায়ের ওপর দাঁড়াতে শিখলো, ঠিক আছে। তো 3 to 4 million years back এই ঘটনাগুলো ঘটেছিল। ইন দিস ওয়ে হিউম্যান বিংস ডিস্টিংগুইশ apes and human family or hominids become different, so the journey began from man to move forward। তাহলে এখানে কি বলছে না এইভাবে মানুষের জন্ম আমরা দেখতে পেয়েছিলাম। প্রথমে হচ্ছে এপ, তারপর হচ্ছে যে কিছু গ্রুপ যারা স্ট্যান্ড আপরাইট অন 2 feet এলো দাঁড়াতে শিখলো। তারপর আমরা কিছু মানুষ দেখতে পেলাম যারা নিজেদের পায়ে দাঁড়াতে শিখলো। এইভাবে একটা এপ এবং হিউম্যান ফ্যামিলির মধ্যে আমরা পার্থক্য পেলাম, এবং তখন থেকেই মানুষকে আমরা দেখতে পেলাম টু মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। এরপর আমি যেটা বলবো যে দ্য ওয়ার্ড প্রিমিটিভ মানে কি, ওয়ার্ড প্রিমিটিভ মানে কিছু ওল্ড মানে কিছু পুরনো জিনিসকে বলা হচ্ছে অর রিলেটেড টু দ্য বিগিনিং, ঠিক আছে, প্রথম দিকে যেটা ঘটে গেছে বা ওল্ড ব্যাপার নিয়ে যখন আমরা বলছি তখন সেটাকে আমরা বলছি প্রিমিটিভ, ঠিক আছে। আগেকার তাহলে এই ওয়ার্ড প্রিমিটিভ মানেটা তোমরা ভালো করে ফলো করবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেয়ার আর ডিভিশনস অ্যামং প্রিমিটিভ ম্যান, প্রিমিটিভ মানুষদের মধ্যে কিছু ডিভিশনস ছিল, ঠিক আছে। সাচ ডিভিশনস ডিটারমাইন্ড বাই শেপস অফ হিউম্যান স্কাল, ঠিক আছে, মানে মানুষের যে মাথার খুলি স্কাল তার ওপর প্রিমিটিভ ম্যানদের 4 রকমভাবে ডিভাইড করা হয়েছিল, ঠিক আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট ডাউন করবে। ফার্স্ট ওয়ান ইজ অস্ট্রালোপিথিকাস, ঠিক আছে, এপ টু ম্যান। অস্ট্রালোপিথিকাস হচ্ছে প্রথম ডিভিশন, ঠিক আছে। দেখো যখন তারা অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 3 মিলিয়ন বছরকার আগের কথা বলা হয়েছে, তা যখন মানে খুব কম জনই তারা পায়ে দাঁড়াতে পারতো, তারা নাটস এবং ফ্রুটস খেত, ঠিক আছে, এবং দে ইউজ টু এবং তারা গাছের ওপর ব্রাঞ্চের ওপর বসতো এবং ট্রাইড টু এবং মানুষের গায়ে তারা স্টোন ছুটতো। তো এই যে প্রথম যে ডিভিশনটা আমরা বলবো প্রিমিটিভ ম্যানের, সেটা হচ্ছে অস্ট্রালোপিথিকাস, ঠিক আছে, ভালো করে তোমরা পয়েন্টটা পড়বে। তারপর হচ্ছে হোমো হ্যাবিলিস মানে স্কিল্ড হিউম্যান বিংস, যেটা 2.6 to 1.7 মিলিয়ন বছরকার আগের কথা এখানে বলা হয়েছে, যেখানে তখন মানুষেরা তখন মানে মাংস খাওয়া শিখে গেছিলো, মানে কীভাবে মিট খাবে সেটা তারা শিখেছিল, ঠিক আছে। তারপরে কীভাবে উইপেন্স ইউজ করবে সেটা তারা শিখেছিল। তারপর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে হোমো ইরেক্টাস, যেটা 2 মিলিয়ন বছর থেকে 3 to 50,000 ইয়ার্স আগেকার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হোমো সেফিয়ান্স। তাহলে এই 4টে ডিভিশনস আমি যেটা বললাম তোমরা ভালো করে ফলো করবে এবং এগুলো কপিতে নোট ডাউন করবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 3 stages of stone age, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের হিস্ট্রি। দেয়ারফর স্টোন এজ ফর্মস আ সিগনিফিক্যান্ট পার্টস অফ হিউম্যান হিস্ট্রি। তাহলে হিউম্যান হিস্ট্রির প্রথম যে এজটা আসে সেটা হচ্ছে স্টোন এজ বা প্যালিওলিথিক এজ, ঠিক আছে।
ওল্ড স্টোন, তারপরে ওল্ড স্টোন এজ, দেন মিডিল স্টোন এজ, দেন নিউ স্টোন এজ, এই তিনটে স্টোন এজ তারপরে আসে। এবং এই তিনটে এজই খুবই ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, খুবই ইম্পর্টেন্ট হিউম্যান হিস্ট্রি জানতে গেলে। কারণ এই স্টোন এজটাই হচ্ছে প্রথম এজ যখন মানুষেরা ইউজ অফ ফায়ার মানে আগুন জ্বালাতে শিখেছিল, ঠিক আছে। এবং সেই আগুন দেখে ফরেস্টে ওরা যখন থাকতো তখন আরও যারা অ্যানিমালস থাকতো সে আগুন দেখে হিউম্যান বিংসদের তারা ভয় পেত, ঠিক আছে। তো এই যে স্টোন এজটা, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করবে, 3 স্টেজেস অফ স্টোন এজ, ঠিক আছে। এখানে মানুষেরা কীভাবে আগুন জ্বালাতে শিখলো, কীভাবে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করতে শিখলো, ঠিক আছে, সেই জিনিসটা এই পয়েন্টে লেখা আছে, ঠিক আছে। এই অবধি তোমাদের আমি পড়ালাম। এরপর আমি আরও কিছু পয়েন্টস পড়াবো ওল্ড স্টোন এজ বা নিউ স্টোন এজ এবং মিডল স্টোন এজ নিয়ে, সেটা পরের ইয়েতে আমি নেক্সট ক্লাসে আমি পড়াবো। হুম।